আপু স্কিন কি একটু হোয়াইট করা যায় তাহলে ভালো হয়? বলতে ভাইয়া না আপু, এরকম না, মানে ওয়াইড অ্যাঙ্গেলে যদি হয় স্কিনটা। একটু ট্রাই করি তাহলে। হ্যাঁ আপু, এখন ঠিক আছে। আপু একটু জুম ইন করলে ভালো হবে। হ্যাঁ আপু, পারফেক্ট। ঠিক আছে আপু, আমরা শুরু করতে পারি, আমরা লাইভে আছি। এভরিওয়ান, আমি ডক্টর মেরিলিন জেমিন ঐশী, এক্সক্লুসিভদের বেইলি লাভ ব্যাচে আপনাদের সবাইকে আজকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের বেইলি লাভের যে দুটো টপিক আমরা পড়বো এর মধ্যে একটা হচ্ছে ডেকেস সার্জারি আর একটা হচ্ছে অ্যানেস্থেশিয়া এন্ড পেইন রিলিফ। এর পেইন রিলিফ চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যেটা থেকে আপনার এফসিপিএস এ মাস্ট মাস্ট কোয়েশ্চেন আসবেই। এমআরসিএস এও এটা অনেক দরকার, এমএস এও এটা মাস্ট টু নো চ্যাপ্টার। অ্যান্ড বিশেষ করে এফসিপিএস এর জন্য যখন আমরা প্রিপারেশন নেই, আমরা এফসিপিএস এর যেটা পেপার 3 বলি যেটাকে, সেটার ম্যাক্সিমাম কোয়েশ্চেনই কিন্তু বেলিলা বেসড হয়। অ্যান্ড অ্যানেস্থেশিয়া থেকে এভরি ইয়ার অ্যারাউন্ড 2 to 3 কোয়েশ্চেন্স থাকে। সেই সাথে আমরা আজকে কিছু ডে কেস সার্জারির কিছু ইম্পর্টেন্ট বক্স অ্যান্ড লাইনগুলো আমরা দেখার ট্রাই করব। বেলি লাফটা আসলে আমাদের গোছায় আনতে হবে এই টাইমটার মধ্যেই। সব লাইন তো আসলে পড়ার টাইম হবে না আমাদের, প্লাস পড়া লাগবেও না। জাস্ট ইম্পর্টেন্ট লাইনটাকে গুছিয়ে আমরা এইচসিপিএস এর প্রিপারেশন বা এমএস বা এমআরসিএস এর প্রিপারেশনের জন্য আমরা বেলি লাভ টাস্কগুলো একটু চ্যাপ্টারটা শুরু করি। চ্যাপ্টার 22, ডে কেস সার্জারি। ক্ষেত্রে এখানে এই লাইনটা ইম্পর্টেন্ট। সার্জারি আমরা অনেক সময় মনে করি ডে কেস হচ্ছে যে 23 আওয়ার স্টে এর মধ্যে যে সার্জারি গুলো হয়ে যায় সেটাই ডে কেস, বাট এটা আসলে না। যদি ডে কেসটা এরকম হয় যে পেশেন্ট আজকে ইভিনিং এ ভর্তি হয়েছে এবং সে ওভারনাইট স্টে করেছে এবং সে কালকে সকালে উইদিন 23 আওয়ার সার্জারি করে সে চলে গিয়েছে, তাহলে হচ্ছে সেটা ডে কেস কিন্তু হবে না। ডে কেসে হচ্ছে পেশেন্ট সকালে আসবে, এসে হসপিটালে থাকবে ফর আ প্ল্যান্ড প্রসিডিওর, অ্যান্ড দেন সেম ডেতে পেশেন্ট উইল রিটার্ন, যেটাই আমরা এখানে ফার্স্ট লাইনে দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে পরে যে সার্জারি দ্যাট রিকোয়ার্স a 23-hour long stay including overnight stay is not classed as a day case surgery. এইটা কি, এটা আমাদের লাগবে। ইটস ইম্পর্টেন্ট যে ডে কেস সার্জারিতে আগে বলা হতো লেস দ্যান 1 hour, বাট আজকাল সার্জিক্যাল প্রসিডিওর দ্যাট লাস্ট মোর দ্যান 3 to 4 hours are also being routinely performed as successful day cases. এই টাইম লাইনটা আমাদের লাগবে এখানে। টু নো, এটা জাস্ট আমাদের অনেক সময় এমসিকিউর ক্ষেত্রে আসতে পারে যে এক্সাম্পল দিয়ে যে গিভ সাম এক্সাম্পল অফ ডে কেস সার্জারি। সেক্ষেত্রে আমাদের ব্রেস্টের ক্ষেত্রে সিম্পল ম্যাস্টেকটমি, ইএনটি সার্জারি ক্ষেত্রে টনসিলেক্টমি, জেনারেল সার্জারি ক্ষেত্রে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেকটমি, দিস অল ফল ইন আন্ডার ডে কেস সার্জারি। ছোট করে বক্স দেওয়া আছে যে মেডিকেল এক্সক্লুশন টু ডে সার্জারি। এটা আমরা 1 স্টার দিয়ে পড়ার ট্রাই করব। এখানে বলা আছে আনস্টেবল ASA স্কোর 3, ASA স্কোর 4 or 5,
or any poorly controlled abnormality or comorbidity. এখন এএসএস কোডটা কি? এএসএস কোডটা হচ্ছে আমেরিকান সোসাইটি অফ অ্যানেস্থেসিওলজিস্ট দ্বারা একটা স্কোরিং সিস্টেম, যেটা অ্যানেস্থেসিওলজিস্টরা ফলো করে। আমরা হচ্ছে ডিফারেন্ট যেটা পাকু চেক আপ আমরা বলি, সেই চেক আপের ফর্মে আমরা অনেক সময় দেখে রাখবো যে এএসএ স্কোরিংটা করা হয়। এএসএ স্কোরিং হচ্ছে 1 to 5 পর্যন্ত হয়। ওয়ান স্কোরটাকে আমরা বলি একদম নর্মাল হেলদি পার্সন যারা, তারা। টুটাতে আমরা বলি হচ্ছে পেশেন্ট দ্যাট হ্যাভ মাইল্ডলি সিস্টেমিক ডিজিজেস। এখন মাইল্ড সিস্টেমিক ডিজিজ বলতে কি বোঝানো হয়েছে? মাইল্ড বলতে বোঝানো হয়েছে যে সমস্ত পেশেন্টের ওয়েল কন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস বা হাইপার টেনশন থাকতেছে, বাট দ্যাট ইজ আন্ডার কন্ট্রোল, নট আনকন্ট্রোল। তারপর আ পেশেন্ট হু ইজ আ বিট স্মোকার, তারপর মাইল্ড লাং ডিজিজেস আছে বা সোশ্যাল অ্যালকোহল ড্রিঙ্কার, তাদেরকে আমরা এএসএস কোড 2 বলতেছি। এএসএস কোড 3 হচ্ছে আ পেশেন্ট উইথ সিভিয়ার সিস্টেমিক ইলনেস। সিস্টেমিক ইলনেস, এখন সিভিয়ার সিস্টেমিক ইলনেস এর মধ্যে কারা কারা পড়বে? এখানে হচ্ছে পোরলি আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস অর হাইপারটেনশন, সিওপিডির পেশেন্ট, অ্যাকিউট হেপাটাইটিস এর পেশেন্ট, অর a patient who had a history of more than 3 months of myocardial infarction, cerebrovascular transient ischemic attack, এই সমস্ত পেশেন্ট আমার এএসএস কোড 3 এর মধ্যে পড়বে। এন্ড ফোর্থ বলা হচ্ছে a patient who has a systemic disease which is a constant threat to life. ডিজিজটার জন্য পেশেন্ট যে কোনো সময় he can lose his life. এখন এই ক্যাটাগরির মধ্যে ডিআইসি, এআরডিএস, ইএসআরডি, তারপর রিসেন্ট এনি টাইপ অফ অ্যাটাক অফ এমআই অর সেরেব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, এগুলা হচ্ছে আমার সব এএসএস কোড 4 এর মধ্যে পড়বে। এন্ড 5 হচ্ছে a morbidant patient who is not expected to survive without surgery. এটা হচ্ছে morbidant patient। আমরা পরে আরো কিছু চ্যাপ্টারে পাবো। মরবিডেন্ট পেশেন্টের মধ্যে এখানে কি কি এক্সাম্পল দেওয়া যায়? দ্যাট জাস্ট লাইক রাপচার্ড অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম, abdominal aortic aneurysm, then any type of ischemic bowel disease or any type of massive trauma, এগুলা হচ্ছে আমার এএসএস স্কোর 5 এর মধ্যে পড়বে। এখানে কিছু মেডিকেল কন্ডিশন যেটা আমরা কনসিডার করব বিফোর এনি ডে টাইম সার্জারি, দ্যাট এটা সম্পর্কে একটু জানবো। জাস্ট লাইক ডায়াবেটিস, ডায়াবেটিসের ক্ষেত্রে এই লাইনটা এখানে ইম্পর্টেন্ট যে পেশেন্টের হিমোগ্লোবিন A1C লেস দেন 69 মিলিমোল মেনটেন হচ্ছে কিনা, অর এটা পার্সেন্টেজে করলে লেস দেন 8.5% এর মধ্যে মেনটেন হচ্ছে কিনা। লেস দেন 8.5% হলে উই ক্যান কনসিডার দিস পেশেন্ট ফর আ ডেকেস প্রসিডিউর। সব ডেডিকেটেড ডে সার্জারি ফ্যাসিলিটি, এটা একটা রিডিং আপনারা চাইলে দিতে পারেন, বাট নট ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। যাচ্ছি ডিসচার্জ ক্রাইটেরিয়া। এখানে ডিসচার্জ ক্রাইটেরিয়াটা আপনারা একবার একটু দেখে যাবেন। এটা হচ্ছে একবার কি দুইবার আমি এটা এফসিপিএস এমসিকিউতে আমি আসতে দেখেছি ক্রাইটেরিয়া গুলা। সো এটা আপনারা রিডিং একবার একটু দিবেন। এখানে বলা আছে ভাইটাল সাইন স্টেবল ফর অ্যাটলিস্ট 1 আওয়ার। এখানে এই আওয়ারটা তারা অনেক সময় চেঞ্জ করে দেয়। দেন কারেক্ট ওরিয়েন্টেশন অফ টাইম প্লেস, দেন অ্যাডিকুয়েট পেইন কন্ট্রোল উইথ ওরাল অ্যানালজেসিক। এখানে ওরালের জায়গায় অনেক সময় আইভি অর আইএম অর প্যারেন্টারাল অ্যানালজেসিক দিয়ে থাকে অপশনে, এটা একটু খেয়াল করবো আমরা। এখানে রিটেন অ্যান্ড ভার্বাল ইনস্ট্রাকশন গিভেন অ্যাবাউট দ্য পোস্ট অপারেটিভ কেয়ার, এটা একটু খেয়াল রাখবো, বোথ রিটেন অ্যান্ড ভার্বাল। অ্যান্ড ওয়েন
knows when to come back for follow-up checkup. Emergency contact number supplied. One star দিয়ে পড়ে ফেলবো। তোর থেকে মোটামুটি আমাদের এতটুকুই লাগবে, আর বেশি কিছু ওরকম আমরা লাগে না এখান থেকে। এখন আমরা আমাদের ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার অ্যানেস্থেসিয়া এন্ড পেইন রিলিফ সেটাতে আসি। মেইনলি অ্যানেস্থেসিয়া যেটা, অ্যানেস্থেসিয়ার ফেজটাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? এটাকে আমরা ফার্স্টে 3 ভাগে ভাগ করতে পারি, লাইক ফেজেস অফ অ্যানেস্থেসিয়া। এন্ড এখানে হচ্ছে এটা হচ্ছে ট্রায়াড অফ অ্যানেস্থেসিয়া, এন্ড ফেজেস বলতে reversal of the patient from anesthesia, induction, এই তিনটা টার্ম আমরা একটু মনে রাখবো। এখন এখানে বলা আছে যে ট্রায়াড অফ অ্যানেস্থেসিয়া, ট্রায়াডের মধ্যে অ্যামনেসিয়া, অ্যানালজেসিয়া এন্ড মাসেল রিল্যাক্সেন্ট। এটা হচ্ছে আমার অ্যানেস্থেসিয়া দেওয়ার আমার যে কি বলবো, যেটা আমাদের টার্গেট, কি টার্গেট আমাদের এই অ্যানেস্থেসিয়া দেওয়ার, এটাই হচ্ছে আমাদের এই তিনটা, অ্যামনেসিয়া, অ্যানালজেসিয়া এন্ড মাসেল রিল্যাক্সেন্ট। এখন আমরা অ্যানেস্থেসিয়াতে ডিফারেন্ট এজেন্ট ইউজ করি। কোনো এজেন্টের অ্যামনেসিয়ার পাওয়ার বেশি, কোনো এজেন্টের অ্যানালজেসিক পাওয়ারটা বেশি। এর মধ্যে আমি যেটা বলবো, আমাদের যেটা নাইট্রাস অক্সাইড আমরা অনেক সময় আমরা ম্যাক্সিমাম টাইমে ইউজ করি, এটার অ্যানালজেসিয়া পাওয়ারটা অনেক বেশি রাদার দেন মাসেল রিল্যাক্সেন্ট আর অ্যামনেসিয়া। এন্ড অ্যামনেসিয়ার ক্ষেত্রে হ্যালোথেন, পাওয়ার অনেক বেশি। এখন আমরা একটু দেখি ইন্ডাকশনে আমরা কি কি এজেন্ট ইউজ করে থাকি। ইন্ডাকশন অফ দ্য অ্যানেস্থেসিয়া, ইন্ডাকশন মানে হচ্ছে অ্যানেস্থেসিয়ার শুরুতে আমরা ইটস ফ্রিকুয়েন্টলি ডান বাই ডিফারেন্ট টাইপ অফ ইন্ট্রাভেনাস এজেন্ট। ইন্ট্রাভেনাস এজেন্টের মধ্যে প্রোপোফলটা আমরা এখানে সব থেকে বেশি ইউজ করে ফেলি। এটা প্রিভিয়াসলি থায়োপেন্টনটা বেশি ইউজ করা হতো, বাট নাওএডেজ প্রোপোফলটা থায়োপেন্টনকে রিপ্লেস করেছে। এর সাথে সাথে কেটামাইন, ইটোমিডেট এগুলো ইউজ করা যায়, বাট দেয়ার আর সাম সাইড ইফেক্টস অফ ইট। সবগুলো অ্যানেস্থেসিয়ারই কিছু না কিছু সাইড ইফেক্ট থাকে। এর মধ্যে প্রোপোফলটা নাওএডেজ বেটার টলারেটেড বাই দ্য পেশেন্ট। এজেন্টস এর মধ্যে আমরা সেভোফ্লুরেন, যেটা এটা হচ্ছে একটা নন পাঞ্জেন্ট ইনহেলেশনাল ইন্ডাকশন হিসেবে ইউজ করা হয় মেইনলি চিলড্রেনদের ক্ষেত্রে অ্যান্ড নিডল ফোবিক অ্যাডাল্টের ক্ষেত্রে। এখানে সেভোফ্লুরেনটা হাইলাইট করতে হবে। তাতে আমরা একটা ইনফিনিটি স্টার দিয়ে দিব। চ্যাপ্টারটাতে হোল 3টা থেকে 4টা বক্স আছে, যেই বক্সটা হচ্ছে যেটা আমরা বলি এক্সাম নাইট টপিক। যে বক্স 3টা না দেখে এক্সামে হলে যাওয়া যাবেই না, এটার মধ্যে এই বক্সটা হচ্ছে ওয়ান অফ দ্য বক্স। এর সাথে আরো 2টা বক্স আছে যেটা আমরা পরে দেখবো, বাট এই বক্সটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। এখানে কি ফিচার্স অফ কমনলি ইউজ ইন্টারভেনাস অ্যানেস্থেটিক এজেন্টের কথা বলা হয়েছে, যেখানে প্রোপোফল আছে, থায়োপেন্টন, ইটোমিডেট এন্ড কেটামাইন। এখন প্রোপোফলের ক্ষেত্রে যেটা হচ্ছে, ইটস মোস্টলি ইউজড স্মুথ ইন্ডাকশন হিসাবে কাজ করতেছে, বেটার হেমোডাইনামিক স্ট্যাবিলিটি and uses as a continuous infusion. এটা হচ্ছে একটা হাইপোটেনসিভ অ্যানেস্থেটিক এজেন্ট।
এটা এবং এর সাথে সাথে ইট গিভস আ অ্যান্টি এমেটিক ইফেক্ট অলসো। দেওয়ার সাথে সাথে পেশেন্টের বিপি ড্রপ করবে এবং ইট অলসো অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যান্টি এমেটিক এজেন্ট। এবার আসা হলো থায়োপেন্টেনে। থায়োপেন্টেন ইটস আ র্যাপিড ইন্ডাকশনে হেল্প করে, মায়োকার্ডিয়াল ডিপ্রেশন করে, অ্যান্ড ইট ইজ মেইনলি ইউজফুল ইন নিউরোসার্জিক্যাল পেশেন্ট। রাখতে হবে যে মেইনলি নিউরোসার্জারি গুলাতে আমরা থায়োপেন্টনটা বেশি ইউজ করে থাকি। এখন আসলে ইটোমিরেট। ইটোমিরেটের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে যে এটা অ্যাড্রেনোকর্টিক্যাল ডিপ্রেশন করে। এখন এটা মনে রাখার জন্য যেটা আমি মনে রাখতাম, ই অ্যান্ড এ, কারণ এই আই ও ইউ এটা দিয়েই আর কি আমরা ভাওয়েল গুলা মনে রাখি, এন্ড দুইটাই এখানে ভাওয়েল দিয়ে শুরু হয়, ইও আছে, এ হলো এখানে ভাওয়েল। সো দ্যাটস ওয়াই ইটোমিরেট অ্যাডেনোকর্টিক্যাল ডিপ্রেশন করে। এন্ড কেটামিন, কেটামিনের ক্ষেত্রে যেটা হলো এটা হচ্ছে preservation of blood pressure, reflex together, excellent analgesia. বাট এটার যেটা ওয়ান অফ দ্য ভেরি কমন অ্যাডভার্স ইফেক্ট যেটা আমরা ফেস করি সেটা হলো ইমার্জেন্স ডেলিরিয়াম। পেশেন্ট ডেলিরিয়াম নিয়ে প্রেজেন্ট করতে পারে, পেশেন্ট অনেক অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে, এজিটেটেড থাকে। এটা হচ্ছে গিয়ে কেটামিনের সাইড ইফেক্ট। কেটামিন দিয়ে আমরা হচ্ছে গিয়ে যে ডিফারেন্ট ড্রেসিং গুলা হয়, বার্ন ড্রেসিং, ক্রাশ ইনজুরিতে ড্রেসিং, এই ড্রেসিং গুলো আমরা কেটামিন দিয়ে অনেক সময় করে থাকি। র্যাপিড সিকোয়েন্স ইন্ডাকশন, এটা আমরা যারা ফিফথ ইয়ারে আছি অনেক সময় শর্ট নোট হিসাবে দিয়ে থাকে যে একটা স্মল অ্যামাউন্টের ইন্ট্রাভেনাস অ্যানেস্থেশিয়া, অ্যানেস্থেটিক এজেন্ট টুগেদার উইথ আ র্যাপিডলি অ্যাক্টিং মাসল রিল্যাক্সেন্ট, এই দুটার মিক্সচার দিয়ে আমরা পেশেন্টকে একটা এয়ারওয়ে সিকিউর করতে পারি কুইকলি। এটা কাদের করা হয়? যাদের হাই রিস্ক অফ রিগার্জিটেশন চান্স থাকে, মেইনলি ইমার্জেন্সি সার্জারির ক্ষেত্রে কমনলি ইউজড হয়। Choice in any non-emergency surgery in patient with delayed emptying of the stomach. এখন আরেকটা হচ্ছে টিভা। টিভা ইজ নাও ভেরি মাচ ইউজড, কমনলি ইউজড একটা অ্যানেস্থেশিয়া উইচ ইজ টোটাল ইন্ট্রাভেনাস অ্যানেস্থেশিয়া। এটাতে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে প্রোপোফল অ্যান্ড শর্ট অ্যাক্টিং ওপিওয়েড রেমিফেন্টানিল। এটা ইনফিনিটি স্টার। জানতেই হবে যে টিভাতে which agent is used, that is propofol and remifentanil. Tiva is now routinely used in neurosurgery, airway laser surgery, during cardiopulmonary bypass, and for day case anesthesia. Second phase of the anesthesia. First phase was induction. ইন্ডাকশনের পর এখন আসবো আমরা মেইনটেনেন্স। মেইনটেনেন্স আমরা কি কি এজেন্ট দিয়ে করে থাকি সেটা হচ্ছে কন্টিনিউয়াস ইনফিউশন অফ ইন্টারভেনাস এজেন্ট লাইক প্রোপোফল, দেন ইনহেলেশন এজেন্ট থাকে আইসোফ্লুরেন, সেভোফ্লুরেন, ডেক্সফ্লুরেন। এর মধ্যে সেভোফ্লুরেনটাও ইউজ হয় বেশি বিকজ ইট ইজ নন পাঞ্জেন্ট। দেন দ্য ইউজ অফ নাইট্রাস অক্সাইড আগে ইউজ করা হতো বাট নাও ইটস ডিক্লাইনিং despite its good analgesic effect. আমরা ফার্স্টেই বলে নিয়েছিলাম নাইট্রাস অক্সাইড has very good analgesic effect but it has some adverse effect, that's why এটার ইউজ এখন আস্তে আস্তে কমে আসতেছে। এটার পোস্ট অপারেটিভ নসিয়া এন্ড ভমিটিং এটা আরো বেশি করে, সো দ্যাটস ওয়াই এটা কমে আসছে। এছাড়াও এটা ফিটাল ফ্রেন্ডলি না, and it has possible mutagenic property and is a powerful greenhouse gas. Sometimes it can also cause air bubble which might cause air embolism. So এই সমস্ত কারণে আমরা এখন নাইট্রাস অক্সাইডটা কম ইউজ করে থাকি, but it has very good analgesic property. এটা আমরা মনে রাখবো পোস্ট অপারেটিভ নসিয়া এন্ড
ভমিটিং এটা বাড়াচ্ছে, এয়ার বাবলস করতেছে, সো ইট কজেস অ্যাডভার্স ইফেক্ট অ্যান্ড পসিবল মিউটাজেনিক অ্যান্ড আ পাওয়ারফুল গ্রিন হাউস গ্যাস। অনেক সময় এখানে এমসিকিউ হিসাবে আসতে পারে যে অ্যাবাউট নাইট্রাস অক্সাইড দিয়ে এখানে ফার্স্টে বললো ইট হ্যাজ উইক অ্যানালজেসিক প্রপার্টি হুইচ উইল বি ফলস দেন আরেকটা অপশন থাকতে পারে it has a very less property of and post-operative nausea and vomiting, ওটা তখন ফলস হবে। দেন ইট ইজ আ উইক গ্রিন হাউস গ্যাস। এভাবে একটা স্টেম নাইট্রাস অক্সাইড নিয়ে এখানে হতে পারে। এটার পাশে আমরা এমসিকিউ লিখে রাখতে পারি। ম্যানেজমেন্ট অফ এয়ারওয়ে ডিউরিং অ্যানেস্থেসিয়া, আমরা এখানে ডাইরেক্ট চলে যাব একটা ছকে, বক্সে, সামারি বক্স নাম 23.5। এখানে যে চারটা মেইনটেইনিং টেকনিক বলা আছে এটা আমাদেরকে জানতে হবে। ফার্স্টেই হচ্ছে চিন লিফট অ্যান্ড জ থ্রাস্ট ম্যানুভার, দেন গিডল এয়ারওয়ে, supraglottic device and endotracheal intubation. supraglottic ডিভাইসের মধ্যে laryngeal mask airway টা পড়বে, laryngeal mask airway। মোস্ট কমনলি যেটা আমরা ওটিতে দেখে থাকি দ্যাট ইজ endotracheal intubation, মেইনলি জিএ তে দেওয়া হয় জেনারেল অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে। আর supraglottic airway, laryngeal mask। পড়বো আমরা কমপ্লিকেশন অফ ইন্টুবেশন। কি কি কমপ্লিকেশন হতে পারে? ফেইলড ইন্টুবেশন, ইটস ভেরি কমন। দেন একজনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে লিপস ইনজুরি অর টিথ ইনজুরি ইজ ভেরি কমন, অ্যান্ড যাদের টিথ থাকে না, যারা হচ্ছে অনেক বয়স্ক পেশেন্ট বা কোনো অ্যাক্সিডেন্টের কারণে টিথ থাকে না, সো এইটা হচ্ছে এই ইন্টুবেশনের আগে অবশ্যই নোট নিয়ে রাখতে হবে যে ইফ দ্য পেশেন্ট হ্যাজ এনি টাইপ অফ ফলস টুথ অর মিসিং টুথ, এটা একটা important point. Then aspiration of gastric content during intubation, blockage, disconnection and kinking of tube, delayed trachea stenosis. It is a very long term যখন থাকে তখন এটা একটা কমপ্লিকেশন, লং টার্ম। মাসেল রিল্যাক্সেন্টের ক্ষেত্রে, মাসেল রিল্যাক্সেন্টে আমরা ডাইরেক্ট ওদের একটা বক্সে চলে যাব। তার আগে জাস্ট আমরা একটু জেনে নিব যে মাসেল রিল্যাক্সেন্ট কি কি টাইপস এর হতে পারে। নিউরোমাসকুলার ব্লকিং এজেন্ট ব্রডলি দুই ভাগে ভাগ করা হচ্ছে, ডিপোলারাইজিং এন্ড নন ডিপোলারাইজিং। ডিপোলারাইজিং এর মধ্যে একটা হচ্ছে সাক্সামেথোনিয়াম, এটা ইট বাইন্ডস টু দ্য নিকোটিনিক অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর and which causes depolarization and rapid relaxation of the muscle. Adverse effect আমরা পরে বক্স থেকে পড়ে নিব। and the non depolarizing muscle relaxant যেগুলো আছে সেটা হচ্ছে works on postsynaptic receptor at the neuromuscular junction, works by competitive blockade. এর মধ্যে কি কি আছে আমরা এখন এটা একটু দেখবো। সো এখান থেকে আমাকে যেটা অবশ্যই জানতে হবে সেটা ডিপোলারাইজিং এর মধ্যে কোনটা এক্সাম্পল হচ্ছে সাক্সামেথোনিয়াম। নন ডিপোলারাইজিং এর মধ্যে আমরা আরো জানবো অ্যাট্রাকোরিয়াম আছে, ডেকোরোনিয়াম আছে, রোকোরোনিয়াম আছে, অ্যান্ড এটার প্রপার্টি যেগুলো আছে লাইক হোয়াট আর দ্য অ্যাডভার্স ইফেক্ট এন্ড হাউ ইট ওয়ার্কস, এটা আমরা এখন বক্সে চলে যাব ডাইরেক্ট। এই বক্সটা হচ্ছে দ্য সেকেন্ড বক্স, যেটা ইনফিনিটি স্টার। এটা হচ্ছে এক্সাম নাইট বক্স, যেটা আমরা পরীক্ষা দিতে যাওয়ার আগের দিন রাতে বা সকালবেলা অবশ্যই আমরা দেখে যাব। সেটা হচ্ছে ফার্স্টেই প্রত্যেকটা লাইন এখানে ইম্পর্টেন্ট আসলে। সাক্সামেথোনিয়াম, এটা হচ্ছে আমার ডিপোলারাইজিং, এই তিনটা হচ্ছে আমার নন ডিপোলারাইজিং।
Methonium depolarizing এর ক্ষেত্রে what are the adverse effects? Muscle pain, hyperkalemia, prolonged apnea, life-threatening malignant hypothermia. And এটার advantage হচ্ছে it has the quickest onset, very short duration, spontaneous recovery. Spontaneous recovery টা কেন বলা হচ্ছে? Depolarizing মানে হচ্ছে as it works by depolarizing, এটা হচ্ছে যখন আহ আহ, আমার কিভাবে এটা ব্রেকডাউন হবে, এই সাক্সামেথোনিয়ামটা ব্রেকডাউন হয় একটা এনজাইমের মাধ্যমে, যে এনজাইমটার নাম হচ্ছে সিউডোকোলিনস্টারেজ। এই এনজাইমটা এই সাক্সামেথোনিয়ামে ডিগ্রেডেশন করে এটাকে ভেঙে ফেলে। কোনো কারণে যে সমস্ত পেশেন্টের এই সিউডোকোলিনস্টারেজ এনজাইমটা ডেফিসিয়েন্সি আছে বা নেই, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে এই সাক্সামেথোনিয়ামটা প্রলং টাইম স্টে করবে। প্রলং টাইম স্টে করলে প্রলং টাইম ডিপোলারাইজেশন হইতেই থাকবে পেশেন্টের, তখন পেশেন্টের অ্যাপনিয়া দেখা দিবে। So one of the disadvantage is prolonged apnea in patient with pseudocholinesterase enzyme deficiency. Then vecuronium, it is a long-acting muscle relaxant. It has minimal cardiovascular effect, less allergic reaction. তাহলে এটার ডিসঅ্যাডভান্টেজটা কি হবে? এইটা হেপাটিক মেটাবলিজম অ্যান্ড রেনাল ক্লিয়ারেন্সের উপর ডিপেন্ডেন্ট। সো যে সমস্ত পেশেন্টের লিভার এনজাইমস এলিভেটেড বা পেশেন্টের সিরোসিস অফ দ্য লিভার আছে বা হেপাটাইটিস আছে বা সিকেডির পেশেন্ট, একেআই পেশেন্ট, এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে ভেকুরোনিয়াম মাইট কজ টক্সিসিটি। দেন আসলে অ্যাট্রাকোরিয়াম। অ্যাট্রাকোরিয়ামে আমরা একটু খেয়াল করবো, এটা শুরু হচ্ছে এ দিয়ে, and disadvantage দেখবো এটা অ্যালার্জিক রিয়াকশন হয়। সো অ্যাট্রাকোরিয়াম ইজ অ্যাট্রাক্টেড টু অ্যালার্জি। সো অ্যাট্রাকোরিয়ামের ডিসঅ্যাডভান্টেজ কি? অ্যালার্জিক রিয়াকশন। অ্যালার্জি রিয়াকশন কিভাবে হয়? হিস্টামিন বিলেজের মাধ্যমে। অ্যান্ড এটা একটা মিডিয়েট অ্যাক্টিং মাসল রিল্যাক্সেন্ট, অ্যান্ড এটা ডিগ্রেডেশন হয় নন এনজাইমেটিক পদ্ধতিতে, অ্যান্ড ইট ইজ সুইটেবল ফর renal and hepatic failure. So AKI and AKI CKD or hepatitis এর পেশেন্টকে আমরা ভেকুরোনিয়ামের থেকে অ্যাট্রাকোরিয়াম প্রেফার করবো বেশি। নাও দ্য লাস্ট ওয়ান, রোকোরোনিয়াম। রোকোরোনিয়াম যেটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে রুল অফ আর দিয়ে। রুল অফ আর, রুল অফ আরটা কি? র্যাপিড অনসেট, সুইটেবল ফর র্যাপিড ইন্টুবেশন and rapid reversal. Reversal কি দিয়ে হয়? সুগামেডেক্স। এটা হাইলাইট করতে হবে। দেন এটার অ্যাডভার্স ইফেক্ট কি? অ্যালার্জিক রিয়াকশন। It is excreted unchanged via bile and urine. এটা অনেক সময় দিয়ে দিতে পারে বাই ফিকাল ম্যাটেরিয়াল অর বাই স্যালাইভা। এটা বললে তখন সেটা ফলস হবে। So this box is infinity stuff. এখানে একটা যে বলা ছিল সাক্সামেথোনিয়ামের ক্ষেত্রে ম্যালিগনেন্ট হাইপারথার্মিয়া হয়। ম্যালিগনেন্ট হাইপারথার্মিয়া আমরা ট্রিট করব ড্যান্ট্রোলিন দিয়ে, ড্যান্ট্রোলিন সোডিয়াম। ইটস জাস্ট নাইস টু নো, আমরা ওয়ার্ডে ড্যান্ট্রোলিন দিয়ে ট্রিটমেন্ট করা হয়। ড্যান্ট্রোলিন সোডিয়াম। মনিটরিং অ্যান্ড কেয়ার ডিউরিং অ্যানেস্থেসিয়া। এখন আমরা একটা পেশেন্টকে অ্যানেস্থেসিয়া দিলাম, হাউ দ্য পেশেন্ট ইজ রেসপন্ডিং, পেশেন্টের বিপি ঠিক আছে কিনা, রেসপিরেটরি রেট ঠিক আছে কিনা, এটা আমরা কিভাবে মনিটর করব?
কিছু ভাস্কুলার অ্যাক্সেস আছে, কিছু ভেন্টিলেশন দেখে আমরা বুঝবো। ভাস্কুলারের মধ্যে পেশেন্টের ইসিজি, ব্লাড প্রেশার, এটা দেখে আমরা পেশেন্টকে মনিটর করতে পারি। এন্ড অ্যাডিকুয়েসি অফ ভেন্টিলেশন আমরা দেখবো, পেশেন্টের ইন্সপায়ার অক্সিজেন কনসেন্ট্রেশন, অক্সিজেন স্যাচুরেশন বাই পালস অক্সিমিটার, অ্যান্ড এন্ড টাইডাল কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন, এই তিনটা দেখে। এটা আমরা 1 স্টার দিয়ে পড়বো। ইটস আ ভেরি গুড প্লেস ফর এমসিকিউ কোয়েশ্চেন। এটা একটা মনিটরিং। আর আরেকটা মনিটরিং যেটা মাস্ট টু নো, সেটা হচ্ছে শকের পেশেন্টকে আমরা কি কি মনিটর করি। ওটা আমরা ফার্স্টের দিকে চ্যাপ্টারে পড়বো, চ্যাপ্টার 2 তে মোস্ট প্রবাবলি আছে ওটা, শকের চ্যাপ্টারটাতে। আমরা যেটা লাস্ট বক্স, লাস্ট বাট নট দ্য লিস্ট বক্স অফ দিস চ্যাপ্টার, সেটা হচ্ছে কমন লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট। এতক্ষণ আমরা যে বক্সটা পড়লাম সেটা ছিল আমাদের মাসেল রিল্যাক্সেন্টের বক্স, এটা হচ্ছে লোকাল অ্যানেস্থেটিক এজেন্টস এর বক্স। এই বক্স থেকে আমাদের কি পড়া লাগবে? অবশ্যই অ্যানেস্থেটিক এজেন্ট গুলার নাম, লিডোকেইন, বুপিভেকিন, প্রাইলোকেইন, রোপিভেকিন এন্ড লেভোবুপিভেকিন, এন্ড এদের ম্যাক্সিমাম ডোজটা। লাইক এর বেশি দিলে দ্যাট উইল বি লিথাল ফর দ্য পেশেন্ট। অ্যান্ড ইম্পর্টেন্ট অ্যাডভার্স ইফেক্ট গুলা, লাইক লিডোকেইনের ক্ষেত্রে ইট হ্যাজ আ আর্লি অনসেট, গুড সেন্সরি ব্লক। লিডোকেইন কিভাবে কাজ করে? ইট ব্লক দ্য সোডিয়াম চ্যানেল। দেন বুপিভেকিনের ক্ষেত্রে যেটা মাস্ট টু নো, দ্যাট ইজ কার্ডিওটক্সিক, কার্ডিওটক্সিক ওয়ান, and never be used intravenously. প্রিলোকেনের ক্ষেত্রে it can cause methemoglobinemia. রোপিভেগিনের ক্ষেত্রে it is less cardiotoxic, greater sensory motor separation. Levobupivacaine, it's an isomer of bupivacaine with fewer cardiotoxic property. Like bupivacaine and levobupivacaine are kind of similar, except the bupivacaine is more cardiotoxic and levobupivacaine হচ্ছে less cardiotoxic. এখন এখানের একটা ইম্পর্টেন্ট ম্যাথ, যেটা এমআরসিএস এর ক্ষেত্রে আমরা নর্মালি পড়ে থাকি, অনেক সময় এফসিপিএস এর ক্ষেত্রে আসতে পারে, বাট আমি এখন পর্যন্ত কোনদিন আসতে দেখিনি এই ম্যাথটা। ফাইনাল প্রফের ক্ষেত্রে অনেক সময় বোর্ড ভাইভাতে অ্যানেস্থেসিয়া কার উঠলে স্যার এই কোশ্চেনটা করে থাকে যে তুমি কিভাবে ক্যালকুলেট করবা যে একটা সাপোজ 70 কেজি একটা মেল পেশেন্টের ক্ষেত্রে ধরো তুমি একটা লাইপোমা এক্সিশন করতেছো, সো পেশেন্টকে কতটুকু তুমি লোকাল দিবা উইথ অ্যাড্রেনালিন। এখন এই ম্যাক্সিমাম ডোজটা এর জন্যই সবার মনে রাখতে হবে যে লিডোকেইনের ক্ষেত্রে উইথ অ্যাড্রেনালিন ডোজ হচ্ছে 7 mg/kg এন্ড উইদাউট ইজ 3 mg/kg। বুপিভেকিনের ক্ষেত্রে 2, প্রাইলোকেনের ক্ষেত্রে 6 উইদাউট অ্যাড্রেনালিন, 9 ইজ উইথ অ্যাড্রেনালিন, রোপিভেকিন 3 to 4, লেভোবুপিভেকিন 2। মেইনলি লিডোকেইন, বুপিভেকিন, প্রাইলোকেইন, এই তিনটা মাস্ট আমাদের মনে রাখতে হবে। এখন 70 কেজি একটা মেল পেশেন্টের ক্ষেত্রে আমরা কিভাবে ক্যালকুলেট করব? উইথ অ্যাড্রেনালিন যদি হয় তাহলে 7 mg/kg যদি হয় তাহলে এটা হলো mg/kg, তাহলে 7 into 70, 490, 100, 500 যদি হয়, লিডোকেইন নর্মালি 2% লিডোকেইন আমরা ইউজ করে থাকি। হলে আমরা এই 500 কে 490, তো আমরা এটাকে 500 ধরতেছি, অ্যান্ড 2% লিডোকেইনের ক্ষেত্রে আমরা এটাকে 20 দিয়ে ডিভাইড করব। তাহলে আমার হচ্ছে, সরি এটা হচ্ছে একটু চলে আসছে উপরে, তাহলে হচ্ছে আমার এখানে 2 যদি হয় তাহলে আসলো আমার 50।
25 ml আমার 25 ml 2% lidocaine solution আমার লাগবে for a 70 কেজি male patient। এটা হচ্ছে উইথ অ্যাড্রেনালিন মিক্সড। এখন যদি পেশেন্টের যেটা টোজ, ফিঙ্গার টিপস, দেন সার্কামসিশনের ক্ষেত্রে পেনিস, ওখানে যখন আমরা হচ্ছে সার্জারি করব তখন আমরা অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে কখনোই অ্যাড্রেনালিন মিক্সড লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট দেওয়া যাবে না, তাহলে পেশেন্টের ওখানে গ্যাংগ্রিন হয়ে যাবে ভেসোকনস্ট্রিকশন হয়ে। সো তখন অবশ্যই পিওর যে লিডোকেইনটা 3 মিলিগ্রাম পার কেজি ওটা দিয়ে আমার ক্যালকুলেশন করতে হবে। এই ম্যাথটা মাস্ট টু নো ফর এমআরসিএস। লোকাল অ্যানেস্থেটিক এজেন্টস এর কিছু কমপ্লিকেশন থাকে, লাইক ইনফেকশন, হেমাটোমা। এটা যদি কোনো কারণে সিস্টেমিক কোনো কারণে ভেসেল প্রিক করে ফেলে তাহলে সিস্টেমিক টক্সিসিটি দেখা যেতে পারে। কি কি টক্সিসিটি দেখা যেতে পারে? লাইক বুপিভেকেইনের ক্ষেত্রে আমরা ফার্স্টেই পড়েছি এটা কার্ডিওটক্সিক। সো তাহলে কার্ডিওটক্সিক হলে এটা ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া করতে পারে, কার্ডিয়াক অ্যারেস্ট করতে পারে। প্রাইলোকেনের ক্ষেত্রে আমরা পড়ছি এটা মেথ হেমোগ্লোবিনিমিয়া করে। এটাই বক্সটারই একটু ডেসক্রিপটিভ ফর্ম এখানে বলে দিচ্ছে। দেন আদার ম্যানিফেস্টেশন নিউরোলজিক্যাল কিছু করতে পারে, ডিপ্রেস, কনসিয়াসনেস, কনভালশন, কার্ডিওভাস্কুলারে কার্ডিয়াক অ্যারিথমিয়া করে ফেলতে পারে। দেন অ্যাড্রেনালিন, এখন এটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে মোটামুটি মনে হয় ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার থেকে আমরা পড়ে আসছি ওয়াই অ্যাড্রেনালিন ইজ ইউজড ইন লোকাল অ্যানেস্থেটিক। এটা হচ্ছে hastens the onset, prolongs the duration of action and permits a higher upper dose limit. Adrenaline, it causes vasoconstriction itself. So যখন vasoconstriction হয়ে যাবে লোকালি আমার ব্লিডিংটা কমে যাচ্ছে, প্লাস vasoconstriction হওয়ার জন্য আমার যে অ্যানেস্থেটিক এজেন্টটা আমরা ইউজ করতেছি এটার সাথে এটা সিস্টেমিক্যালি তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যাচ্ছে না, ওখানে অনেকক্ষণ ধরে অ্যানেস্থেটিক এজেন্টটা স্টে করতেছে। সো আমার ডিউরেশন অফ অ্যাকশনটা প্রলং হচ্ছে। অ্যান্ড অ্যাড্রেনালিনের জন্য আমরা এটা একটা হায়ার আপার ডোজ পারমিট করতেছে আমাকে। অ্যান্ড এটা কোথায় কোথায় কন্ট্রাইন্ডিকেটেড? উইথ কার্ডিওভাস্কুলার ডিজিজ হু ইজ টেকিং টেট্রাসাইক্লিক অ্যান্ড মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর ইন এন্ড আর্টেরিয়াল লোকেশন, যেটা আমি একটু আগে বললাম, টোস, ফিঙ্গার্স, পেনিস, এখানে পেনাইল এরিয়া ওখানে। সার্কামসিশনের ক্ষেত্রে মেইনলি। Now let's come to regional anesthesia. Regional anesthesia, এখানে টাইপ অফ anesthesia এটা তার আগে একটু বলে নিচ্ছে, জেনারেল anesthesia, regional anesthesia, local blocks। জাস্ট একবার একটু আমরা রিডিং করে যেতে পারি, nothing so important here. রিজিওনাল অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে এখানে ওরকম কিছু লাগবে না, পরে আমরা গিয়ে এটা পড়ব। যেটা কমনলি ইউজ একটা হচ্ছে এমলা, দেন কোকেইন, আর হচ্ছে লিডোকেইন স্প্রে। এখন কোনটা আমরা কখন ইউজ করে থাকি? আমরা হচ্ছে এমলা বা যেটাকে আমরা বলি ইউটেকটিক মিক্সচার অফ লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট, এটা হচ্ছে কি ইটস আ মিক্সচার অফ লিডোকেইন অ্যান্ড প্রাইলোকেইন ফর অ্যাপ্লিকেশন টু দ্য স্কিন ফর ভেনিপাংচার ইন চিলড্রেন। এটা 3 স্টার একটা টপিক, এই 3টা টপিক্যাল এজেন্টের নাম। অনেক সময় কোয়েশ্চেন আসে হুইচ ওয়ান ইজ নট আ টপিক্যাল এজেন্ট। এখানে আমার এমলা দিয়ে দিল, সাথে সেভোফ্লুরেন দিয়ে দিল, হ্যালোথেন দিয়ে দিল, কোকেইন দিল, লিডোকেইন দিল। তো এইটা একটা ট্রু ফলস এর জন্য, এমসিকিউর জন্য ভালো জায়গা। ভেনিপাংচারের ক্ষেত্রে এমলাটা আমরা ইউজ করি, স্পেসিফিক মিক্সচার অফ লিডোকেইন এন্ড প্রাইলোকেইন।
দেন কোকেইন আমরা ইউজ করি মেইনলি মোফেট সলিউশন নামে, এটা ইএনটি সার্জারিতে বেশি ইউজ করা হয়, লাইক নেজাল সার্জারি, সেপ্টাল সার্জারি, ডিএনএস সার্জারি। ইটস আ মিক্সচার অফ অ্যাড্রিনালিন অ্যান্ড সোডিয়াম বাইকার্বনেট। নেজাল সার্জারির ক্ষেত্রে আর কি তারা ইউজ করে বেশি এটা, ফর অ্যানেস্থেসিয়া অ্যান্ড vasoconstriction both. লিডোকেইন 2, 4, 10% স্প্রে এটা ইউজ করা হয় এয়ারওয়েতে ডিউরিং airway fiber optic intubation. এই তিনটা নাম এন্ড ডিটেলস আমাদের মাস্ট টু নো। গেলে এর ক্ষেত্রে এই জায়গাটা আমি একটু বলবো যে নার্ভ ব্লকের ক্ষেত্রে জাস্ট সাম এক্সাম্পল, যে নার্ভ ব্লক কি করা যেতে পারে, ব্রাকিয়াল প্লেক্সাস ব্লক ফর শোল্ডার সার্জারি। বাট এখানে নার্ভ ব্লকের ক্ষেত্রে কি কি নার্ভ ব্লক করার থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, যে নার্ভ ব্লকের জন্য কি কি কমপ্লিকেশন আমরা ফেস করা হয়। লাইক কমপ্লিকেশন ইনক্লুডস ফ্রেনিক নার্ভ ব্লক করলে হর্নার সিনড্রোম অনেক সময় দেখা দেয়, দেন অ্যাক্সিডেন্টাল ইন্ট্রাভাস্কুলার অ্যান্ড স্পাইনাল ইনজেকশন হয়ে যেতে পারে, তখন স্পাইনাল কর্ডের কোনো ধরনের ট্রমা হতে পারে। দেন সুপ্রাক্লাভিকুলার বা ইনফ্রাক্লাভিকুলার অ্যাক্সিলারি অ্যাপ্রোচ টু দ্য ব্রাকিয়াল plexus can be used as a sole anesthetic technique for upper limb surgery. এটা অনেক সময় তারা বলতে পারে সুপ্রাক্লাভিকুলার ইনফ্রাক্লাভিকুলার না দিয়ে সুপ্রাস্ক্যাপুলার ইনফ্রাস্ক্যাপুলার দিয়ে দিল। দেন আইপ্যাক, এই টার্মটা একটু জেনে রাখা ভালো, ইনফিলট্রেশন বিটুইন পপ্লিটিয়াল আর্টারি অ্যান্ড ক্যাপসুল অফ দ্য নি। এটা আমরা কখন দেই, যখন আমরা হচ্ছে কি আমাদের টার্গেট এখানে মেইনলি জেনিকুলার নার্ভ যেটাকে আছে ওইটাকে ব্লক করা। কেন আমরা ব্লক করব? ফর আল্ট্রাসোনো গাইডেড ইনজেকশন টু দ্য পোস্টেরিয়র টু দ্য নি জয়েন্ট। কোনো এক টাইমে একটা এই কোয়েশ্চেনটা আসছিল যে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস প্লেন অর quadratus lumborum and erector spiny plane block are example of fascial plane block. এটা এক্সাম্পলটা এসেছিল। Which one is an example of fascial plane block? এখানে transversus abdominis plane, quadratus lumborum, erector spiny, সাথে serratus anterior, latissimus dorsi এগুলো অপশনে ছিল। So answer will be transverse abdominis or quadratus lumborum plane or erector spiny plane. It's an example of fascial plane block. এটা আসলে সুবিধাটা কি? বিকজ এই প্লেনে নার্ভস ফ্রম অ্যাবডোমেন অর চেস্ট ওয়াল স্ট্রাকচার থাকে, সো এটা ব্লক করলে ইজিলি আমরা ওই সমস্ত জায়গার অ্যাক্সেসটা পাই ভালো। Transversus abdominis plane tab block has been claimed to provide effective analgesia after a wide range of abdominal surgery. কোন সেগমেন্টটা এন্টার করে এটা এখানে জানতে হবে। L1, T6 to L1 এই সেগমেন্টটা in between internal oblique muscle and transversus abdominis muscle, এই দুইটা মাসেলের মাঝখানে T6 to L1 এর এই সেগমেন্টের নার্ভগুলো এন্টার করছে, এটাকে বলা হচ্ছে সেন্সরি প্লেন বা নার্ভাস প্লেন যেটাকে আমরা বলি। এটা কোথা দিয়ে যাচ্ছে? ইন দ্য অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি লাইন দিয়ে। এখানে ইন্টারনাল টু দা, এখান থেকে এতটুকুই এখানে ইম্পর্টেন্ট। এই লাইনটা, এই প্লেনটা mainly T6 to L1 and in between internal oblique
and transversus abdominis muscle just medial to the anterior axillary line. Now let's go to the Beer's block. Beer's block হচ্ছে intravenous regional anesthesia. এখানে it is mainly used for any type of short surgery, upper limb surgery like carpal tunnel surgery, carpal tunnel release. এখানে intravenously এজেন্ট কোনটা ইউজ করা হয় এটা হচ্ছে মাস্ট টু নো। এখানে আমরা ইন্ট্রাভেনাসলি প্রেলোকেইনটা ইউজ করি ইনটু দ্য ক্যানুলা। এখানে হচ্ছে ডাবল লিমটাকে হচ্ছে কি আমরা সিকিউর করে নিই বাই ডাবল টর্নিকেট used in one side of the surgery. Then IV cannula আমরা সেট করে দেই into the vein of the back of the hand. Then ক্যানুলাতে আমরা প্রিলোকেইনটা দেই, বাট obviously আমরা এখানে একটা স্মার্চ ব্যান্ডেজ ইউজ করে নিই টু এক্সাঙ্গুইনেট দ্য লিম। মানে হচ্ছে লিম থেকে সমস্ত ব্লাডটাকে আমরা সরাই নিই, দেন আমরা প্রিলোকেইনটা দিয়ে দিই। দেন আমাদের সার্জারি হয়ে যাওয়ার পরেও আমরা এই যে টর্নিকেটটা এটাকে আমরা খুলবো না আনটিল দ্য লোকাল অ্যানেস্থেটিক হ্যাজ বাউন্ড টু দ্য টিস্যু। সো অ্যারাউন্ড 20 মিনিটস আমরা ওয়েট করব, so that release of the local anesthesia into the systemic circulation does not cause any type of side effects. যেমন লিডোকেইন ইউজ করলে আমরা আপ টু আ সেফটি ডোজ পর্যন্ত ইউজ করব। মোস্ট কমনলি ইউজড ইজ প্রিলোকেইন। লিডোকেইনও ইউজ করা যায়, বাট অবভিয়াসলি আপ টু দ্য লিথাল ডোজ, আপ টু আ সার্টেন লেভেল, অর এলস এটা সিস্টেমিক সার্কুলেশনে কি অ্যাডভার্স ইফেক্ট করবে। বাট দ্য big no is for bupivacaine. Bupivacaine should never be used for Beer's block. তাহলে ventricular arrhythmia, cardiac arrhythmia, tachycardia এটা নিয়ে পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্টে চলে যেতে পারে। অ্যানেস্থেশিয়া যেটা এটা কন্টিনিউয়াস ইনফিউশন অর পেশেন্ট কন্ট্রোল বোলাস যেটা ইটস এখন হচ্ছে নাওএডেজ এটা খুবই পপুলার হয়ে গেছে। Patient control bolus with weak local anesthetic combined with opioids such as fentanyl is now routinely used for postoperative analgesia. এখানে আসলে কি করা হয়? Patient control anesthesia, কন্টিনিউয়াস ইনফিউশন অফ উইক অ্যানেস্থেশিয়া। এখানে হচ্ছে কি এটা একটা মেশিন থাকে কম্পিউটারাইজ, এই মেশিনের মধ্যে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের নির্দিষ্ট পরিমাণের একটা ডোজ সিলেক্টেড করা থাকে, যেটা হচ্ছে আপ টু আ সার্টেন টাইম পর পর পেশেন্ট ক্যান ইনফিউজ ইট ইন হিমসেলফ বাই হিমসেলফ। মানে নিজের থেকে পেশেন্ট ওই ডিভাইসটাকে ইউজ করে নিজে নিজেই এই অ্যানেস্থেশিয়াটা নিজেকে দিতে পারে। তাহলে সুবিধা হচ্ছে কি যে একটা ডোজের পর আরেকটা ডোজ দিতে কোনো কারণে যদি লেট হয় অর কোনো কারণে যাতে মিস না যায়। এটা আমরা মোস্ট প্রবলি পরে আবার একটু ডিটেলসে আছে, তখন আমরা এটা দেখবো। লোকাল অ্যানেস্থেটিক এখানে এতক্ষণ যা বললাম এটারই শর্ট ফর্ম করে একটা বক্স দেওয়া আছে। এখানে চলে আসবো আমরা ডাইরেক্ট পেশেন্ট কন্ট্রোল অ্যানাস্থেশিয়া। Intravenous opioid administered at patient control analgesic by the computer. This method is popular with patients as they have control and prevents delay in administration of doses. So যেটা আমি একটু আগে বললাম যে একটা ডিভাইস থাকে, ডিভাইসের মধ্যে যে ডোজ ডিউরেশন ফ্রিকোয়েন্সি স্ট্রেংথ সবকিছু ক্যালকুলেট করে দেওয়া থাকে। একটা ডোজের পর আরেকটা ডোজে যে অ্যাডমিনিস্ট্রেশন ডিলেটা হয় এটা যাতে না হয়, পেশেন্ট যাতে ব্যথায় কষ্ট না পায় বা ওয়েট করতে না হয়, এর জন্য পেশেন্ট জাস্ট ওই বাটনটাতে পুশ করলেই ওই রকম ক্যালকুলেশন অনুযায়ী ওই ডোজটা পেশেন্টের মধ্যে চলে যাবে। এইভাবেই পেশেন্ট উইল গেট রিলিফ ফ্রম দ্য পেইন। এটা একটা শর্ট নোট 5th ইয়ারের জন্য আসতে পারে। পেশেন্ট কন্ট্রোল অ্যানালজেসিয়া, এবং এটা এমআরসিএস এর ক্ষেত্রেও নাওএডেজ ইটস আ ভেরি হট টপিক।
ক্রনিক পেইন ডেফিনেশনটা আমরা একটু দেখে রাখবো। ক্রনিক পেইন ইজ ডিফাইন্ড as a pain that persists or recurs for more than 3 months. ডিউরেশনটা ইম্পর্টেন্ট, 3 months এর। এখন ক্রনিক পেইন কে কয় ভাগে ডিভাইড করা যাচ্ছে? ক্রনিক পেইন কে হচ্ছে আমরা ব্রড স্পেকট্রামে 2 ভাগে ডিভাইড করতে পারতেছি। একটা হচ্ছে নসিসেপ্টিভ পেইন, একটা হচ্ছে নিউরোপ্যাথিক পেইন। এখন নসিসেপ্টিভ পেইনটা কি আর নিউরোপ্যাথিক পেইনটা কি? নসিসেপ্টিভ পেইনটার হচ্ছে results from musculoskeletal disorder or prolonged ischemia or inflammatory process. এখানে হচ্ছে প্রলং ইসকেমিয়া বলতে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হতে পারে, এটা হচ্ছে প্যানক্রিয়াটাইটিস এর পেশেন্ট হতে পারে, আর মাস্কুলোস্কেলেটাল ডিফারেন্ট যে ডিজিজ যেটা আমাদের হয় নর্মাল ডে টু ডে লাইফে, মাসল পেইন যেটাকে আমরা বলি, এগুলো সব নসিসেপ্টিভ পেইন এর মধ্যে পড়তেছে। এটার কেন হচ্ছে আমার এখানে হচ্ছে গিয়ে যেটা হয় যে প্রলং ইসকেমিয়া আর ইনফ্লামেটরি প্রসেসের জন্য এটা হচ্ছে পেরিফেরাল যে নসিসেপ্টর গুলা আছে, রিসেপ্টর গুলাকে এটা এক্সাজারেটেড রেসপন্স করে ফেলে, যেটা ডর্সাল হর্ন অফ দ্য স্পাইনাল কর্ড দিয়ে গিয়ে আমাদের ইরিটেট করার জন্য এখানে অল থ্রু দা টাইম একটা যে একটা খুবই একটা ডাল পেইন যেটা এটা পেশেন্ট অলওয়েজ কমপ্লেন করতে থাকে, যেটাকেই হচ্ছে গিয়ে আমরা এটা হচ্ছে change in the quality of the sensation while tactile, thermal or any other sort, এই পেইন গুলা পেশেন্ট তখন ফিল করে, নসিসেপ্টিভ পেইন গুলা। এন্ড যেটা নিউরোপ্যাথিক পেইন সেটা হচ্ছে গিয়ে ডিসফাংশন ইন দ্য পেরিফেরাল or সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে হতে পারে, বা এটা সাইকোলজিক্যাল পেইনও হতে পারে ডিউ টু এনি নক্সিয়াস স্টিমুলাস। বাট এই পেইন গুলা যেটা হয় সেটা হচ্ছে বার্নিং সেন্সেশন বা থ্রোবিং সেন্সেশন বা শুটিং সেন্সেশনের মতো ফিল করে। যেমন এটা রেডিকুলোপ্যাথি, পিএলআইডি, এই সমস্ত যে পেইন গুলা সেটা আমার নিউরোপ্যাথিক নিউরোজেনিক পেইন এর মধ্যে পড়বে। যেমন ট্রাইজেমিনাল নিউরালজিয়া, পোস্ট হার্পিটিক নিউরোপ্যাথি, ডায়াবেটিক নিউরোপ্যাথি, এগুলা হচ্ছে নিউরোপ্যাথিক পেইন এর মধ্যে পড়বে। আর নসিসেপ্টিভ পেইন এর মধ্যে আমার পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ পড়তে পারে, প্যানক্রিয়াটাইটিস পড়তে পারে, বা এনি টাইপ অফ অ্যাঙ্কাইলোসিং স্পন্ডালাইটিস, এই পেইন গুলা হচ্ছে গিয়ে আমার মাস্কুলোস্কেলেটাল পেইন এর মধ্যে পড়বে। সেটা হচ্ছে ড্রাগস ইন ক্রনিক নন ম্যালিগনেন্ট পেইন। কি কি ড্রাগ ইউজ করা হয়? প্যারাসিটামল and NSAID. এই drugs are mainstay of musculoskeletal pain treatment. Tricyclic antidepressant and anticonvulsant agents are often used for pain of the nerve injury. এই দুইটা লাইন আমরা একটু মার্ক করে রাখবো। Then in more severe and debilitating non-malignant chronic pain, opioid analgesic are used in slow release oral preparation and transcutaneous patches. এই লাইনটা একটু আমরা মার্ক করব। টাপেন্টাডল Tapentadol, with its dual action on the opioid and noradrenaline selective reuptake inhibitor pathway, may provide relief in patients with both neuropathic and nociceptive element to their pain. এখন এখানে এটা এসবি হিসাবে অনেক সময় আসতে পারে যে বোথ নিউরোপ্যাথিক এন্ড নসিসেপ্টিভ এলিমেন্ট কে নসিসেপ্টিভ পেইনটাকে রিলিফ দেয় কোন এজেন্ট, সেখানে টাপেন্টাডল যদি অপশনে থাকে দিস উইল বি আওয়ার অ্যান্সার।
One of the most important topic আজকের, last but not the least, pain control in malignant disease. পেইন কন্ট্রোল ইন ম্যালিগনেন্ট ডিজিজের ক্ষেত্রে একটা WHO অ্যানালজেসিক ল্যাডার, যেটা এটা আমরা ফলো করি, হু অ্যানালজেসিক ল্যাডার, বা এটাকে আমরা অনেক সময় রাং বলি, RUNG রাং। এটা হচ্ছে ল্যাডারের মতো, যে ফার্স্ট স্টেপে যদি ফার্স্ট লাইন ড্রাগ গুলো যদি কাজ না করে, তখন আমরা সেকেন্ড লাইনে যাই, সেকেন্ড লাইনে না কাজ করলে আমরা তখন থার্ড লাইনে অ্যান্ড অনওয়ার্ডস যাই। এখন কোন স্টেপে কোন ড্রাগ গুলা পরে এটা আমাদের একটু জানতে হবে। দিস ইজ আ ভেরি কমন অ্যান্ড পপুলার টপিক ফর MRCS। পেইন ল্যাডারটা খুব বেশি ইউজ করা হয়, লাইক আমাদের দেশের থেকে ইন্টারন্যাশনালি। ফার্স্ট স্টেপের ক্ষেত্রে যেমন সিম্পল অ্যানালজেসিক, প্যারাসিটামল, NSAID, ট্রাইসাইক্লিক ড্রাগস, অ্যান্টিকনভালসেন্ট ড্রাগ, এগুলো ইউজ করা হচ্ছে। সেকেন্ড স্টেপের ক্ষেত্রে আমরা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ওপিওয়েডস লাইক কোডিন, ট্রামাডল, এগুলা ইউজ করতেছি। বাট থার্ড স্টেপের ক্ষেত্রে পেইন যখন আরেকটু বেড়ে যাচ্ছে, তখন আমরা এখানে মরফিন ইউজ করি। পেথিডিন ইজ নাওএডেজ উইথড্রন। এটার পরেও আরেকটা স্টেজ আছে, যে দেখা গেল মরফিনেও পেশেন্ট ইজ নট কোঅপারেটিং, অর পেশেন্ট তখনও হচ্ছে রেসপন্ড করতেছে না ভালো করে, তখন আমরা কি করব? তখন আমরা যেটা করি লাস্ট স্টেজে, সেটা হচ্ছে নার্ভ ব্লক। নার্ভ ব্লক করা হয় পেশেন্টকে, যেটাকে আমরা নিউরোলাইটিক টেকনিক ইন ক্যান্সার পেইন বলে থাকি। নার্ভ ব্লক করলে, যেহেতু নার্ভটাই আমার ব্লক হয়ে যাচ্ছে, সো আমার তো পেইনের যে সেন্সেশনটা, ওটা আমার যেতে পারতেছে না। সো কি হচ্ছে, আমার পেইন সেন্সেশনটাকে আমি ওখানে ব্লক করে দিচ্ছি। যেমন দ্য মোস্ট কমন নার্ভ ব্লক দ্যাট উই ইউজ ইজ সিলিয়াক ব্লক, সিলিয়াক প্লেক্সাস ব্লক। এটা আমরা করে থাকি প্যানক্রিয়াটাইটিস এর পেশেন্টের ক্ষেত্রে, বা প্যানক্রিয়াটিক ক্যান্সার, গ্যাস্ট্রিক আর হেপাটিক ক্যান্সারের ক্ষেত্রে প্রচন্ড পেইন যখন হয়, তখন নার্ভ ব্লক, সিলিয়াক প্লেক্সাস ব্লক ইজ ওয়ান অফ দ্য মেথড দ্যাট উই ইউজ। দেন এর সাথে সাবকোস্টাল ফেনল ইনজেকশন ফর রিড মেটাস্টাসিস ইউজ করা হয়। দেন ইন্ট্রাথিকাল নিউরোলাইটিক ইনজেকশন এট হাইপারবারিক, ইনজেকশন অফ হাইপারবারিক ফেনল ইউজ করা হয়। বাট মোস্ট কমনলি যেটা ইউজ করা হয়, দ্যাট ইজ celiac plexus block। তারপরে আরো অপশনস আছে লাইক পারকিউটিনিয়াস অ্যান্টেরোল্যাটারাল কর্ডোটমি। এখানে স্পাইনোথ্যালামিকের যে অ্যাসেন্ডিং ট্র্যাকটাই আছে, এই ট্র্যাকটাকে ডিভাইড করে দেওয়া হয়, সো দ্যাট দ্য সেন্সেশন পাথওয়ে এটা আমাদের ব্রেইনে গিয়ে যাতে স্টিমুলেট করতে না পারে। দেন অল্টারনেটিভ ড্রাগস কিছু আছে, এগুলো ওরকম আমাদের জানা লাগবে না, আমাদের জাস্ট মেইনলি কিছু নার্ভ ব্লকের নাম আমাদের MCQ তে দিয়ে আমাদের এরকম কোয়েশ্চেন আসতে পারে, যে সিলিয়াক প্লেক্সাস ব্লক আর লাম্বার ব্লক। অনেক সময় সিলিয়াক ব্লকটাই বেশি আসে। দেন রিডস মেটাস্টাসিস এর ক্ষেত্রে যেই অপশন গুলা ছিল, ওইটা আমাদের একটু জানতে হবে। সাবকোস্টাল ফেনল ইনজেকশনটা যেটা, এটা হচ্ছে phenol, celiac plexus, intrathecal neurolytic agent, and percutaneous anterolateral cordotomy. মোটামুটি এটা পড়লেই আমাদের অ্যানেস্থেসিয়া পেইন থেকে আশা করি কোনো কোয়েশ্চেন আর আমাদের মিস যাবে না। আজকের জন্য মোটামুটি 2টা চ্যাপ্টার কমপ্লিটেড। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা আমাকে করতে পারেন, আই উইল ট্রাই টু অ্যান্সার দেম।